পর্তুগালে আগামী সপ্তাহে 4,500 অভিবাসীকে 20 দিনের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হবে এবং এই সংখ্যাটা পৌঁছতে পারে 18,000। এমন একটি খবর প্রকাশিত হয়েছে। পর্তুগালের প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্তোনিও লিতো আমারও বা আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই জিনিসটা বলেছেন এবং তার এই বক্তব্যকে ঘিরে অভিবাসীদের মধ্যে একটি প্যানিক তৈরি হয়েছে। শুধু অভিবাসীদের মধ্যে প্যানিক তৈরি হয় নাই, এই নিয়ে সমালোচনার ঝড় ছিল রাজনীতিবিদদের মাঝে। এমনকি সেগার আন্দ্রে বেন্তুরো এই সমালোচনা করেছেন। তো আমরা এই বিষয়টি বিস্তারিত শুনবো এবং আমাদের আসলেই কি এটা আমাদেরকে দেশ থেকে চলে যেতে হবে, আমাদের আইনগত কি কি প্রক্রিয়া আছে, সব বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের হাজারো প্রশ্ন এসেছে, আমার বলা যায় আজকে আমি শুধুমাত্র ফোন হাতেই নিতে পারিনি, এত এত মেসেজ এসেছে। যদিও আপনার প্রতিদিন মেসেজ আমি উত্তর দিতে পারি না, তারপরও মনে হলো যে আজকে এত যে আশঙ্কার বিষয় আমরা বিষয়গুলা অনেকটা ক্লিয়ার করি। এমনকি আমাদের প্রতিবাদ সমাবেশকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, এই বিষয়ে আরো কিছু কিছু কথা রয়েছে। ধৈর্য ধারণ করে পুরো বক্তব্যটা শুনবেন, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। হয়তো অনেকে মনে করবেন আমি হাসছি, কারণ আছে। যাই হোক, আজ 3রা মে শনিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। তো যেটা বলছিলাম যে দেখুন, সরকার একটা খবর প্রকাশ করেছে খুব আয়োজন করে। আমি প্রথমে অবাক হয়েছি যে শনিবারে পর্তুগাল টুডেতে আমি আসি না, কারণ তেমন কিছুই থাকে না, কোনো খবরের কিছু থাকে না, কারণ শনিবারে সবকিছু বন্ধ থাকে। সবই যদি বন্ধ থাকে, সরকারও যদি চুপচাপ থাকে, তাহলে খবরের কোনো প্রয়োজন নাই। সেজন্য শনি এবং রবিবার আমিও ছুটি নেই, পর্তুগাল ছুটিতে আসি না। তো যাই হোক, আজকে এত বড় একটা খবর সকাল 11টায় প্রকাশিত হলো এবং পুরো তোলপাড় হয়ে গেল। যাই হোক, প্রথমে আমি বিষয়টাকে গুরুত্ব দেইনি, পরবর্তীতে এই বিষয়টা গুরুতর হয়ে গেছে। কেননা আমাদের মধ্যে একটা প্যানিক তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, যাদের 1,10,000 প্রসেস পেন্ডিং আছে, এর মধ্যে অনেক ভাই হয়তো ভাবছেন যে আমাকে বুঝি এই 20 দিনের মধ্যে পর্তুগাল ছাড়তে হবে। এই বিষয়ের আইনের প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের প্রোটেস্ট, রাজনৈতিক বিষয়, সবগুলো বিষয়ে আলাপ করবো। আশা করছি খুব মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এবং দয়া করে যদি মনে করেন যে আপনার অন্য ভাইকে এই বিষয়ে আপনি তাদের মনকে শান্ত করতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো তিনি যেটা বললেন যে কাদেরকে বাতিল করা হবে। প্রথমে আসি, আমাদের কাদের ফাইলগুলো তিনি বাতিল করতে কথা বলেছেন। কাদেরকে, যাদের ফাইলগুলো নেগেটিভ ডিসিশন হয়েছে, কাদেরকে নেগেটিভ ডিসিশন দেওয়া হয়েছে? যাদেরকে সেনজেন টেরিটরিতে অবস্থান করতে রিটার্ন রিটার্ন ডিসিশন দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কোনো দেশ থেকে যদি আপনাকে সেনজেন এরিয়াতে স্টে এবং এন্ট্রি ব্যান করা হয়, তাহলে সেই সকল অভিবাসীকে, যারা এই পুলিশ ক্লিয়ারেন্সে সমস্যা রয়েছে, যাদের ক্রাইম রয়েছে, সোজা কথা শেষ, যাদের অপরাধ রয়েছে, যারা জব কন্ট্রাক্ট দিতে পারেননি, এমনকি অর্থাৎ এই যে পর্তুগালের যে 70 নিয়ম, 88.2 বা 89.2, যার যে আর্টিকেল অ্যাপ্লাই করেছেন, এটার নিয়মটা আপনারা পূরণ করতে পারেনি, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত দিবেন। ওকে, তো এটা কি সরকার আগামী সপ্তাহে দিবে? না, এটা কিন্তু গত জানুয়ারি মাসে দিয়ে দিয়েছে। অর্থাৎ গত জানুয়ারি থেকে, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমি স্ক্রিনে দিয়ে দিব, সেই গত জানুয়ারি থেকেই কিন্তু তারা এই নোটিশ দিচ্ছে। অর্থাৎ গত জানুয়ারি থেকেই এই প্রসেসগুলো তারা ক্যান্সেল করছে। জানুয়ারি থেকে যখন তারা প্রসেস ক্যান্সেল করছে, এই ক্যান্সেল করার কারণে অভিবাসীরা অ্যাসোসিয়েটেড সলিডারি ইমিগ্রেন্টের শরণাপন্ন হয়েছে। তো জানুয়ারি থেকে ক্যান্সেল করছে, ক্যান্সেল করে তখন সলিডারি ইমিগ্রেন্ট শরণাপন্ন হওয়ার পর বিভিন্ন অভিবাসীরা বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিরা বিভিন্ন অ্যাডভোকেট, অ্যাসোসিয়েশন, সবার কাছে গেছে, কেউ এই বিষয়ে সলিউশন দিতে পারে না। তা আসছে, তারা বলছে যে আমরা এই বিষয়ে প্রোটেস্ট করতে চাই, কারণ সলিডারিটি ইমিগ্রেন্ট সবসময় যে বঞ্চিত মানুষগুলো রয়েছে তাদের সপক্ষে থাকে। তখন সলিডারিটি ইমিগ্রেন্ট বলছে ওকে, দিস ইজ গুড, যৌক্তিক যে তোমরা এই আসো। যৌক্তিক কিভাবে বলেছে? যে একটা লোক বর্ডার পার হয়ে আসছে, তাকে ফ্রান্সের বর্ডার উদাহরণস্বরূপ তার বায়োমেট্রিক নিয়ে তাকে এসএস দিয়ে দিয়েছে। তো এই লোকটা তো পর্তুগালে আসছিল, সে তো এখানে থাকেও নাই, কোনো কিছুই করে নাই। তো সেই লোকটা সাধারণভাবে তার এসএসসি দিয়ে দিয়েছে, তো তার তো কোনো দোষ নাই। সে পর্তুগালে এসেছে, সে 70 নিয়ম অনুযায়ী বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে ফিনান্স, সোশ্যাল, জব কন্ট্রাক্ট সবকিছু দিয়েছে এবং সে কাজ করছে। আজকে প্রায় 3 বছর যাবৎ, 3.5 বছর যাবৎ সে পর্তুগালে কাজ করছে এবং যেই মাসে পর্তুগালে এসেছে ওই মাস থেকেই সে কাজ করছে এবং পর্তুগিজ কোম্পানিতে কাজ করছে। তো সেই লোকটার কি অপরাধ? সে তো আইনের মাঝেই আছে। বিভিন্ন মন্ত্রী বলেছেন যারা আইন মানে না, ইলিগেল ভাবে আছে, সে তো ইলিগেল ভাবে নাই।
একটা দেশের জব কন্ট্রাক্ট পেয়ে সে এখানে কাজ করছে, 3 বছর যাবত দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে, সে 70 করার পর তাকে সেফ সার্টিফিকেট দিয়েছে। সেই সার্টিফিকেটটা কি? এটা গ্রিন সিগন্যাল না, মানে তার 70টা ভ্যালিডেট হয়েছে, তাই সেজন্য তারা সার্টিফিকেট দিয়েছে। এখন তারা ভ্যালিডেট করে নাই সেটা তাদের বিষয়, বাট আমাকে তো গ্রিন সিগন্যাল দিয়েছে থাকার জন্য। যদি আমার 70 ঠিক না থাকতো, আমি ডকুমেন্ট আপলোড করলাম কার কাছে? আইমার কাছে, সেফের কাছে। তারা আমাকে ভ্যালিডেট করে একটা সেফ সার্টিফিকেট দিতে, সেই সেফ সার্টিফিকেট মতো আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, আমি সেখানে থেকেছি, আমি এখানে কন্ট্রিবিউশন করেছি, এখন আমার যে ভ্যালিড ডকুমেন্টগুলো সেখানে দিচ্ছে, এখন বলে যে তোমার ফ্রান্সে একটা সিস আছে, যদিও কি এখানে ফ্রান্সে তার কোনো অবস্থানই ছিল না, সেখানে থাকেও নি, শুধুমাত্র বর্ডারে তার একটা বায়োমেট্রিক ছিল। তো এটা ফ্রান্সের কাছে আবেদন করলে ফ্রান্স খুব ইজিলি রিমুভ করে দিচ্ছে, অনেকে এরকম রিমুভ করে ডকুমেন্ট পাচ্ছেন। তাহলে এই লোকটাকে যদি বাতিল করে, ফাইল বাতিল করে, এমন অনেকেই ফাইল বাতিল করেছে, তারা ফ্রান্সে আবেদন করেছে, তাদেরকে রিমুভ করে দিয়েছে, তারা কোর্টের মাধ্যমে আবার আইমাতে আবেদন করেছে, বা আইমাতে তারা আবার আবেদন করেছে, তাদের ফাইল রিমুভ করেছে। তো এখন বিষয়টা এমনটা না যে আপনাকে ফাইল বাতিল করলেই আপনার সব হয়ে গেলে, এরপরে আপনাকে 20 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে না, আপনি কোর্টে যেতে পারবেন, অর্থাৎ আপনাকে কোর্টে আবেদন করতে পারবেন, কোর্ট আপনার ফাইলটা প্রসেস করবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরে, দেখার পর কোর্ট বিচার বিবেচনা করে যদি মনে করে যে না আপনি সঠিকভাবে আছেন, তাহলে আপনারটা আপনি থাকতে পারবেন। আর যদি মনে করে যে না আপনি সঠিকভাবে নাই, তখন সেক্ষেত্রে কোর্ট রিজেক্ট করার পরে তখন সরকার আপনাকে ডিপোর্ট করতে পারবে। তো এটা অনেক বেশি দূর। আমরা আজকে যেটা শুনেছি এটা নিউজ, সেই নিউজটা আমরা শুনেছি, হ্যাঁ এটা করবে, খুব সব দেশই করে। এটা খুব বড় আকারে এসেছে, কারণ খুব 4000 5000 একটা সংখ্যা বড় করে তারা দেখিয়েছে। যদিও এই কাজটা তারা গত জানুয়ারি থেকে করছে, এবং এই নোটিশ দেওয়ার সাথে সাথেই আপনি এমনটা নয় যে আপনাকে দেশ ছেড়ে যেতে হবে। এবং এও বলে দিয়েছে, মন্ত্রীও কিন্তু বলেছেন খবরে, আপনারা হয়তো পুরোটা পড়েননি বা শুনেননি, তিনি বলেছেন যে অবশ্যই তাদের আইন অনুমোতাবেক সেটা করা হবে, অবশ্যই তাদেরকে এটা দেওয়ার পর তারা কোর্টের শরণাপন্ন হতে পারে। যদি তারা কোর্টের শরণাপন্ন না হয়, সেক্ষেত্রে তাদেরকে 20 দিনের মধ্যে ভলেন্টারি দেশ ছাড়তে হবে, নাহলে তারা পরবর্তীতে অ্যারেস্ট করে ডিটেনশন সেন্টার রেখে, ডিটেনশন সেন্টার মানে অন্য কিছু বোঝার কাজ নয়, তাদেরকে ডিটেনশন সেন্টার মানে জেলে রেখে পুলিশের সহযোগিতা তাদেরকে ডিপোর্ট করবে। তো সাধারণত যাদের প্রসেস রয়েছে, যারা এই দেশে রয়েছে, তারা অবশ্যই আপিল করবে, এবং আপিল করে যদি এর মধ্যে সিসটা রিমুভ হয়ে যায়, অনেক সময় অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেকেই কার্ড পাচ্ছে না, আপনারা জানেন সবাই যে সিস রিমুভ করে অনেকেই কিন্তু কার্ড পাচ্ছে, বা অনেকেই সিস রিমুভ করতে পেরেছে। যেখানে আমি বুঝলাম না, যেখানে আর্টিকেল 3-তে ইউরোপিয়ান যে সিস আইনে রয়েছে, সেখানে আর্টিকেল 3-তে 1860-এর ইউ রেগুলারমেন্ট 1860-এর 3-তে যাদের সিস রয়েছে, ফ্রান্সে আপিল করলেই সাথে সাথে এটা তারা রিমুভ করে দেয়, যে আমি পর্তুগালে আছি, আমি তোমাদের এখানে নাই, তারা সাথে সাথে রিমুভ করে দেয়। অনেকে রিমুভ করে তারা আবার আইমাতে আবেদন করেছেন, বা কোর্টে তারা আবেদন করেছেন। তো এইটা হচ্ছে বিষয়। তো প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। যদি এরকম হয় আপনার সাথে, আপনার কোর্টে যাওয়ার অধিকার রয়েছে, আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে আপনি আপনার এই সিদ্ধান্তটাকে হয়তো পরিবর্তন করতে পারেন, এবং ইন দ্য মিন টাইম আপনার যে দেশে সিস রয়েছে সেই অথরিটির সাথে আপনি যোগাযোগ করবেন। একটা ছোট্ট বিষয় বলিনি যে দেখুন, আমি কিন্তু আপনাদের মনে আছে কিনা, আপনি যদি আমার F5 চ্যানেলটাতে যাবেন, ওখানে কিন্তু অনেক আগে আমি কিন্তু বলেছি, আপনারা অনেক হাসাহাসি করেছেন, হ্যাঁ অ্যাম্বাসিতে কি বলবো, সে গত ডিসেম্বরে আমি বলেছি অ্যাম্বাসিতে একটা ইমেল করবেন, ওখানে যেখানে আপনার সমস্যা অভিবাসন অধিদপ্তর এখানে করবেন, যেখানে আপনার ফরেন মিনিস্ট্রিতে এখানে একটা করবেন, সব জায়গায় করবেন, করলে তারা আপনার ফাইলটা দেখবে যে আপনি এখানে বসবাস করেছেন। আবারও বলি বিষয়টা, ওখানে ভিডিওতে আমি বলেছিলাম, তারপরে এখানে বলিনি। যদি আজকেও আপনি শুরু করুন, এই প্রসেসটা করতে পারেন। আপনার যদি একটা উদাহরণস্বরূপ যদি ফ্রান্সে যদি আপনার সিস থাকে, তাহলে পর্তুগালে যে আপনি বসবাস করছেন তার সকল ডকুমেন্টটা ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করে আপনি ফ্রান্সে একটা ইমেল করবেন। কি ইমেল করবেন? ফ্রান্স এম্বাসি। প্রথমে আপনি ডাইরেক্ট প্রথম ইমেলটা করবেন আপনার প্রিফেকচারে, যেই প্রিফেকচারে আপনার সমস্যা সেখানে আপনি ইমেল করবেন। এরপরে আপনি ফ্রান্স এম্বাসিকে সিসি করবেন, ফ্রান্সের ফরেন মিনিস্ট্রিকে সিসি করবেন, ফ্রান্সের যে মিনিস্ট্রি অফ ইন্টারনাল রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সেখানে সিসি করবেন। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় এই জায়গায় আপনি সিসি করে দিবেন। এমনকি আপনি যদি চান, আপনি ফ্রান্সের যদি আরো কোনো মন্ত্রণালয় চান, সেখানেও আপনি সিসি করতে পারেন, যেখানে আপনার সাথে এটার যোগসাজশ রয়েছে আপনার কেসের সাথে, ওদেরকে ইমেল করে দিবেন। এইভাবে অনেকেই, আপনারা হয়তো আপনাদেরকে বললে মনে করেন যে এটা হাইপোথেটিক্যাল না, এমন অনেকেই ফলাফল পেয়েছেন। হ্যাঁ, কারোটা হয়তো হয় না, এমনটা নয় যে সবারটা হবে না, তা নয়। কোনো প্রিফেকচার করে, কোনো প্রিফেকচার করে না, আবার অনেক প্রিফেকচারে সঠিকভাবে দিতে পারলে হবে। তো অবশ্যই আপনাকে ইমেলটা দিতে হবে ফ্রেঞ্চ ভাষায়, এবং পর্তুগালের যে পর্তুগিজ ডকুমেন্টগুলো আছে, এগুলো ট্রান্সলেট করে
অরিজিনাল এবং ট্রান্সলেট দুটোই আপনি ইমেলে অ্যাটাচ করে দিবেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। শুধুমাত্র আপনি ফ্রেঞ্চ এম্বাসি দিবেন না, অনেক অনেক সময় এমনও আমি জানতে পেরেছি যে ফ্রেঞ্চ এম্বাসি নির্দেশনা দিয়েছে যে তার সিস্টার রিমুভ করে দেওয়া হোক প্রিফেকচারকে। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনারা এভাবে চেষ্টা করবেন সিস্টার রিমুভ করার জন্য। আর এদিকে যদি কোনো কারণে ক্যান্সেলেশন পাঠায়, আপনারা যেভাবে হোক একজন আইনজীবীর পরামর্শ নিয়ে, বা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, আমি সলিডারি ইমিগ্রেন্টের কথা বলছি না, আরো অনেক ইমিগ্রেশন রয়েছে, আপনাদের যেটা ভালো লাগে সেখানে যাবেন, বা সলিডারি ইমিগ্রেন্ট যেতে পারেন, বা আইনজীবীর মাধ্যমে আপনারা কোর্টে আপিল করবেন। কোর্টে আপিল করলে আপনাকে কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না, বা ইন্ডিয়াতে পাঠাতে পারবে না, যে কোনো দেশে পাঠাতে পারবে না। তো প্লিজ সেটা করবেন। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে শেখর আন্দ্রেবেন্তুরাও বলেছেন কিন্তু যে সরকার ইমিগ্রেশন নিয়ে রাজনৈতিক ক্যাম্পেইন করছে। শুধু শেখর আন্দ্রেবেন্তুরা বলেন নাই, সোশ্যালিস্ট পার্টির নেতা ব্লকেশ কেরদা, লিব্রে, প্যান, যতগুলা পার্লামেন্টের দলগুলো ছিল সবগুলো দলে কিন্তু ক্রিটিক করেছে যে সরকার এই ইমিগ্রেশন নিয়ে আহ, তিনি তাদের রাজনৈতিক ক্যাম্পেইন করছেন। তো বিষয়টা অনেকটা রাজনৈতিকই বলা যায়, এই নিউজটা অনেকটা রাজনৈতিকই, ভোটের দৌড়ে অনেকটা রাজনীতিকই আমরা এই বিষয়গুলা বলেছি। যাই হোক, তারপরে আমাদের এই দেশের মানতে হবে, আমাদের এই দেশে যারা অপরাধী, আমরাও চাই না আমি সেই অপরাধীরা থাকি, সেই যেই দেশের হোক না কেন, আমরাও চাই না অপরাধীরা সাথে আমি চাই না, আমিও নিরাপদভাবে বসবাস করতে চাই। যারা অপরাধী তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক, সেটা আমাদেরও কোনো সমস্যা নেই। অপরাধী যে দেশেরই হোক, সে অপরাধী, তাকে আইনের আওতায় আসতে হবে। এবং যদি এই দেশের আইন অনুযায়ী সে থাকতে না পারে, তাকে ডিপোর্ট করতে পারে। কিন্তু আমরা যারা কোনো অপরাধ করি নাই, এদেশের নিয়ম অনুযায়ী আমরা যারা ডকুমেন্টেশন প্রসেস করছি, আমরা তো এখানে আমাদের কোনো দোষ নাই। এমনকি আমরা যে প্রোটেস্ট করছি, অনেকে সেটাও আবার এর আগেও বলেছিলাম, প্রোটেস্টটা প্রোটেস্টের মতো, অর্থাৎ এটা অভিবাসীরা কোথাও জায়গা না পেয়ে সলিডারি ইমিগ্রেন্টে এসেছেন, আমরা তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছি, এখন আমরা এটার সাথে যুক্ত হয়েছি এবং যৌক্তিক একটা দাবিতে যুক্ত হয়েছে। এটা অযৌক্তিক কোনো কিছু না, যেটা অন্যায়ভাবে করা হয়েছে। এটা মানবাধিকারের জন্য। আপনি যুক্ত হতে পারেন, নাও হতে পারেন, তবে এই দেশের নিয়ম মেনে চলুন, যাতে আমাদের সামনের দিকে অভিবাসীদের জন্য অনেকটা সহজ হয়। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।